শুরু হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ১৬ পদের বিপরীতে লড়ছেন ৩০ জন। ওমানে বিকেলে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে মাঠে নামবে বাংলাদেশ দল। আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা ক্রিকেটারদের। কাল সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। লক্ষ্য ফাইনালের পথে এগিয়ে যাওয়া। টিকিট নিয়ে হাহাকার প্রবাসী বাংলাদেশিদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। উৎসব মুখর পরিবেশে মিরপুরে চলছে বিসিবি নির্বাচন। সকাল 10টা থেকে বোর্ড সভাকক্ষে এই ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। ক্যাটাগরি 1 থেকে এরই মধ্যে 7 কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে 16 পদের জন্য হচ্ছে নির্বাচন। পোস্টাল আর ই ভোটে ইতোমধ্যে 57 কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করায় আজ সশরীরে ভোট দেবেন 70 জন। এরই মধ্যে অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে 30 সেপ্টেম্বরের পর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, তাই ব্যালটে তাদের নাম থাকবে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে ক্যাটাগরি 3-এ নাজমুল আবেদিন ফাহিম আর খালেদ মাহমুদ সুজনের মধ্যে। এছাড়া ক্যাটাগরি 1-এ রাজশাহী অঞ্চলের উত্তাপ ছড়াচ্ছে পাইলট আর স্বপনের দৈরত। পরিচালকদের দেয়া ভোটের ভিত্তিতে পরবর্তীতে নির্বাচিত হবেন বোর্ড সভাপতি। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন। ফারজানা, গেল 8 বছর আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে যে উত্তেজনা, যে উত্তাপ ছিল, সে উত্তাপ কিন্তু এখন কিছুটা হলো সাদামাটা। যদি কেন, কারণটা আমি ব্যাখ্যা করছি। যদি ধরে ধরে বলি ক্যাটাগরি 1-এর কথা, ক্যাটাগরি 1-এ কিন্তু ইতোমধ্যে 7 জন কাউন্সিলর, 7 জন পরিচালক কিন্তু ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন। শুধু নির্বাচন হচ্ছে ঢাকা এবং রাজশাহীতে। যদি ঢাকার কথা বলি ফারজানা, হারাধনের 4টি ছেলে রইল বাকি 2, অর্থাৎ 2 পদের বিপরীতে 4 জনের নির্বাচন করার কথা ছিল। কিন্তু ইতোমধ্যে কিন্তু আপনি জানেন যে আগেই খালিদ সেখান থেকে নিজের নাম প্রত্যাহার করেছে এবং আজ কিন্তু নাম প্রত্যাহার করেছেন আশফাক টিটু। যদিও নির্বাচন কমিশন বলছেন সময় যেহেতু উত্তীর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে আসলে কারোই নাম প্রত্যাহারের কোনো সুযোগ নেই। অর্থাৎ তারা যদি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেন, তারপরও ব্যালটে তাদের যে প্রতীক, সে প্রতীক থাকবে। তবে তারপরেও এরপরে যদি আমি বলি, আর সবচেয়ে উত্তেজনার যে আভাস দিচ্ছে রাজশাহী বিভাগে, আপনি জানেন যে স্বপন এবং খালেদ মাসুদ পাইলটের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং সে নির্বাচনের জমজমাট একটা আভাস কিন্তু মিলছে। এবার যদি বলি ক্যাটাগরি 2-এর কথা, 12টি পদে 16 জনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা, কিন্তু গতকাল রাতে কিন্তু মাসুদুজ্জামান মোহামেডান থেকে, যিনি কাউন্সিলরশিপ এবং পরিচালক পদে তিনি নির্বাচন করছেন, গতকালকে রাতে তিনি কিন্তু নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু সেই পূর্বের কথাই বলতে হয়, এই মুহূর্তে আসলে প্রত্যাহার করার সুযোগ নেই। তবে ক্যাটাগরি 3-এ কিন্তু সবচাইতে উত্তেজনাকর নির্বাচনের আভাস দিচ্ছে। গুরু শিষ্যের লড়াই। আপনি জানেন যে নাজমুল আবেদিন ফাহিম এবং খালেদ মাহমুদ সুজন, এখান থেকে কিন্তু একজন নির্বাচিত হবে। অর্থাৎ বলা যাচ্ছে যতটুকু উত্তেজনা, যতটুকু রয়েছে, সব কিন্তু ক্যাটাগরি 3-এ খালেদ মাহমুদ সুজন এবং নাজমুল আবেদিন ফাহিমের মধ্যে। ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। তো এই ছিল আমার কাছে সবশেষ ফারজানা। বিসিবি নির্বাচনের সবশেষ খবর জানাতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন। আজ বিকেলে দ্বিতীয়বারের মতো অনুশীলনে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে প্রথম দিনে আবহাওয়া এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করেছেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সিরিজের পর লম্বা ছুটি পাওয়ায় মাঠে সবাই বেশ ফুরফুরে মেজাজে ছিলেন বলে জানিয়েছেন সৌম্য সরকার। শাহিনের দাপট এখন অতীত। একদিনের কোয়ারেন্টিন আর কোভিড টেস্টের আনুষ্ঠানিকতা শেষে ওমান ক্রিকেট একাডেমি প্রাণচঞ্চল টাইগারদের পদচারণায়। দলের সঙ্গে যোগ দেওয়ার পর প্রথম দিনের অনুশীলনে উপস্থিত হাই প্রোফাইল কোচিং স্টাফরাও। তবে প্রথম দিনে স্কিল ট্রেনিংয়ের চেয়েও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা ছিল সবার মাঝে। টুকটাক ফুটবল ম্যাচের পর ব্যাট বলের লড়াইটা কেবলই আনুষ্ঠানিকতার। একদিন কোয়ারেন্টাইনের পরে আজকে প্রথম মাঠে আসছি, তো খুব ভালো লাগছে।
রাত্রে প্র্যাকটিস করতে পেরে একটু ওয়েদার সাথে অ্যাডজাস্ট করা। আজকে প্রথমে এসে একটু আমরা একটু ফুটবল খেলেছি, একটু মানে মাঠের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। নিউজিল্যান্ড সিরিজের পর লম্বা ছুটি ফুরফুরে করেছে ক্রিকেটারদের। আশপাশে অনেকেই ক্রিকেটের মধ্যে থাকলেও এই বিশ্রামটাতেই বরং দলের লাভ হয়েছে বলে মনে করেন দলের সদস্যরা। একটা বড় টুর্নামেন্ট খেলতে এসেছি আমরা, তো তার আগে একটা মেন্টালি রেস্টের প্রয়োজন থাকে। তো সবাই এভাবে রেস্ট নিয়ে আবার মাঠে কামব্যাক করছে। তো আশা করি সবাই এই ফিটনেসটা ভালো আছে, তার মাঝখানে রেস্টের মধ্যেও সবাই ফিটনেস নিয়ে কাজ করেছে। মাস্কাটের ক্রিকেট একাডেমিটা স্বয়ং সম্পূর্ণ। ক্রিকেটের প্রায় সমস্ত সুযোগ সুবিধাই বিদ্যমান এখানে। উইকেটগুলোর আচরণেও খুশি সৌম্য। এরকম উইকেট মূল ইভেন্টে থাকলে আশা করেন ভালো কিছু করার। আজকে উইকেটে ঘাস ছিল, তো এরকম যদি থাকে 2 উইকেট ছিল, বলারদেরও হেল্প থাকবে এবং ব্যাটসম্যানদের জন্য ভালো ছিল। একটা বলটা আসতেছিল, তো টি-20 ক্রিকেটের জন্য এরকম উইকেট থাকলে হিটিং এর জন্য ভালো থাকে। তো আশা করি ভালো হবে। ওমানে অনুশীলন শেষে আগামী 12 এবং 14 অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এবার ফুটবলের খবর। কাল রাতে নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে চমক জাগানিয়া পারফরমেন্সের পর সাফে বাংলাদেশ মালদ্বীপের ম্যাচের টিকিট নিয়ে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ম্যাচের 10% টিকিট দেওয়ার কথা থাকলেও বাংলাদেশিদের দেয়া হচ্ছে 4%, যা নিয়ে দেখা দেয় বিশৃঙ্খলা। প্রমাণ মিলেছে চড়া দামে ব্ল্যাকে টিকিট বিক্রিরও। মালদ্বীপের রাজধানী মালে থেকে বিস্তারিত জানাচ্ছেন এস.এম. ইকবাল, ছবি তুলেছেন সেলিম আহমেদ। এটা বঙ্গবন্ধু কিংবা মিরপুর স্টেডিয়ামের চিত্র ভাবলে ভুল করবেন, কিন্তু ভালো করে কান পেতে শুনুন। ঢাকা থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে মালের আবেগটাও ঠিক একই রকম। ঢাকার মাঠে খেলা হলে দর্শকের দেখা মেলে না, আর রাশমিধানুতে টিকিটের দেখা নেই। কত হাহাকার, কত আর্তনাদ, তবু ওদের কথা শোনার যেন কেউই নেই। প্রত্যেকটা ম্যাচে আমরা টিকিট কাটি, আজকে কেন আমাদের কাছে টিকিট বিক্রি করবো না? শুধু দিবেদের কাছে টিকিট বিক্রি করতেছে। আমরা আমাদের কাজকর্ম সবকিছু ফালাইয়া আমরা আইসি টিকিটের জন্য, কিন্তু আমরা বাইরের কান্ট্রির মানুষ দিকে আমাদের কাছে টিকিট বিক্রি করা হচ্ছে না। এমনিতেই মালের এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা কম। কোভিড আরও সংকীর্ণ করেছে সেই সংখ্যা। মাত্র 7000 সমর্থকের সুযোগ আছে ম্যাচ উপভোগের, যেখানে বাংলার জন্য বরাদ্দ 10%, অর্থাৎ 700 টিকিট, কিন্তু মোটে মিলেছে 50 থেকে 60টি। ওনারা বলতেছে 200 টিকিট তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, 200 টিকিট বিক্রি করা হয়ে গেছে। আমরা 60 জন মনে হয় টিকিট পাই নাই। এরা আমাদেরকে একটা টিকিটও দেয় নাই, অথচ মালদ্বীপে লোক দেখতেছে আমরা 10-15 টাকা নিয়ে বাঙালিদের কাছে ব্ল্যাকে বিক্রি করতেছে। এরা 75 টাকা করে টিকিট কিনতেছে, 200 টাকা করে আমাদের বাঙালির কাছে বেচতেছে। সকাল ধরে আমরা এখানে অপেক্ষা করতেছি, বাঙালি 10 জনকে টিকিট দেয় নাই, তারা বলছে সকল টিকিট বিক্রি হয়ে গেছে। কেন টিকিট কম দেয়া হচ্ছে এ বিষয়ে কাউন্টারে যোগাযোগ করা হলে কোনো সদুত্তর মেলেনি। এরপরই ঘটে অপ্রীতিকর পরিস্থিতি। সংবাদ সংগ্রহ করতে আসা সময় সংবাদের কর্মীদের উপর চড়াও হন মিডিয়া ম্যানেজার জামিল। এক পর্যায়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয় অ্যাক্রিডিটেশন কার্ড। এর আগে সকালে 2 জন প্রবাসী বাঙালি টিকিট প্রত্যাশীদের পুলিশ ধরে নিয়ে যায় বলে খবর আসে সময় সংবাদের কাছে। টিকিট চাই, কিন্তু কোথাও সেই টিকিট নাই। এই কথাটা মালদ্বীপিয়ানদের জন্য প্রযোজ্য না হলেও শতভাগ প্রযোজ্য বাঙালিদের জন্য। অনেকেই সকাল থেকে এইখানে লাইনে এসে অপেক্ষা করেছেন দীর্ঘ সময়, কিন্তু শেষ পর্যন্ত অনেককেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে লাইন থেকে। কারণ একটাই, বাঙালিরা যদি কালকে মাঠে প্রবেশ করেন তাহলে সেই সমর্থন পেয়ে যাবে জাতীয় ফুটবল দল। মালে থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। এই মুহূর্তে মালদ্বীপের রাজধানী মালেতে আছেন রিপোর্টার এস.এম. ইকবাল। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইকবাল, মুমু, আসলে আগামীকালের ম্যাচের সময় যতটাই ঘনিয়ে আসছে, কি বলবো, উত্তেজনা মনে হয় ততটাই বেশি হচ্ছে। গতকাল থেকে যেমনটি জানিয়েছিলাম, টিকিট নিয়ে এক ধরনের হতাশা বিরাজ করেছে এখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। মাত্র 200 টিকিট তাদের কাছে দেওয়া হয়েছে, যদিও তাদের অভিযোগ ছিল যে এই টিকিটের সংখ্যাটা, তারা যে বলা হচ্ছে যে 200 টিকিট তাদের দেওয়া হয়েছে কাউন্টার থেকে, তবে তাদের অভিযোগ 50 থেকে 60টির মতো টিকিট পেয়েছে। আসলে কালকের অপ্রীতিকর ঘটনার পর আমাদের এখানে কাজ করাটাও অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে স্টেডিয়ামের ভেতরে ছিলাম, আমি প্রেস কনফারেন্স রুম, যেটা প্রেস কনফারেন্স রুমে ছিলাম, সেখান থেকে যখন আমি একজনের কাছে পারমিশন চাইলাম যে এখান থেকে আমি এই লাইভটি করতে চাই, বাট আমাকে সে অনুমতি দেওয়া হয়নি। আমাকে মাঠের বাইরে বলেছে যে তুমি মাঠের বাইরে থেকে করো। এরকম আসলে অনেক কিছু রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য। তার পেছনে একটি কারণও রয়েছে, কারণ আগামীকালের ম্যাচটি
আগামীকালের ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মালদ্বীপের জন্য, কারণ মালদ্বীপ এখন পর্যন্ত প্রথম ম্যাচে জয় পায়নি, নেপালের বিপক্ষে 1-0 গোলে হেরেছে। সেকেন্ড ম্যাচ তারা বাংলাদেশের বিপক্ষে খেলবে, এই ম্যাচটিতে তাদের জয় পেতেই হবে। এমন যখন সমীকরণ, তখন আসলে মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন বা মালদ্বীপ ফুটবলের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তারা আসলে খুব করেই চাইছেন, যেহেতু তারা হোস্ট কান্ট্রি, তারা চাইবে, ডেফিনেটলি চাইবে যে তারা টুর্নামেন্টে কতটা কিভাবে টিকে থাকা যায়। তারই একটা কারণ হচ্ছে যে বাংলাদেশ স্পেকটেটার্স যারা আছে তারা যাতে মাঠে কম প্রবেশ করতে পারে, তাহলে হোম ক্রাউডের যেই অ্যাডভান্টেজ বাংলাদেশ পেয়ে এসেছিল গত 2 ম্যাচ, সেখান থেকে কিছুটা বঞ্চিত হবে এবং তার একটা নেতিবাচক পারফরমেন্স মাঠে পড়তে পারে। সেই দিক বিবেচনা করেই কিন্তু এই টিকিটের সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও হোস্ট কান্ট্রি হিসেবে যারা হোস্ট কান্ট্রি থাকে তাদের একটা অগ্রাধিকার থাকেই তাদের লোকাল এক্সপেক্টেড দর্শকদের জন্য, সুতরাং সেই সব দিক বিবেচনা করেই কিন্তু বাংলাদেশের জন্য টিকিট কমিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে বাংলাদেশের ম্যাচের কথা যদি বলি বা বাংলাদেশের প্রস্তুতির কথা যদি বলি, বাংলাদেশ ভারতের বিপক্ষে আসলে 10 জন নিয়ে ড্র করার পর দলটা আসলে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছে। পাশাপাশি এটাও বলতে হয় দলে কিন্তু বেশ কিছু চোটের সমস্যা রয়েছে। গতকাল যেমন আমরা রিপোর্ট করছিলাম তখন বলেছিলাম তপু বর্মন তার ফিটনেস নিয়ে সংশয় রয়ে গেছে। বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার, তিনি ডিফেন্স লাইনটা বলতে গেলে একাই কন্ট্রোল করেন এবং সামনে এগিয়ে এসে কিন্তু তিনি গোল করতে যথেষ্ট সিদ্ধহস্ত। এই মুহূর্তে বাংলাদেশের টপ স্কোরারদের মধ্যে 1 নম্বরে তিনি এবং তার সঙ্গে সুফিলের আছে সমান 5টি করে গোল, সুতরাং তাকে নিয়ে কিছুটা সংশয় থেকেই যাচ্ছে। যদিও আজকে বিকেল অনুশীলন রয়েছে বাংলাদেশের, সেখানে আসলে বোঝা যাবে তিনি ম্যাচ ফিটনেসটা ফিরে পেয়েছেন কিনা। এছাড়াও 2 জন ডিফেন্ডার ইনজুরিতে আক্রান্ত হয়েছে। সাদউদ্দিনের কথা বলতে হয়, তার মাসেল ক্র্যাম্প করেছে, সেটার অবস্থাও উন্নতির দিকে না অবনতির দিকে সেটা এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি। আশা করি আজকে বিকেলের অনুশীলনে সেটাও জানতে পারবো। রহমত মিয়ার অবস্থা আছে, উনি মোটামুটি ভালো আছে, কালকে ম্যাচ প্র্যাকটিস করেছেন, তাকে নিয়ে খুব বেশি একটা শঙ্কা নেই। তবে আতিকুর রহমান ফাহাদ, তাকে নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যদিও আতিকুর রহমান ফাহাদ এখন পর্যন্ত একটি ম্যাচও খেলেনি, কিন্তু বিশ্বনাথের লাল কার্ডের নিষেধাজ্ঞা তাকে হয়তো টিম ম্যানেজমেন্ট বিকল্প হিসেবে ভাবতেও পারে। সুতরাং এই হচ্ছে দলের পরিস্থিতি। আজকে বাংলাদেশের অনুশীলন যেটা আনুষ্ঠানিক অনুশীলন সেটা বাংলাদেশ সময় 6:30 অনুষ্ঠিত হবে, মালদ্বীপের স্থানীয় সময় হচ্ছে 5:30টায়। আগামীকালের ম্যাচটি কিন্তু ফ্লাড লাইটে অনুষ্ঠিত হবে, যদিও বাংলাদেশকে কিন্তু ফ্লাড লাইটে অনুশীলনের সুযোগ দেওয়া হয়নি। তো মালে থেকে আমার কাছে এই ছিল সবশেষ মোমো। আগামীকাল বাংলাদেশ এবং মালদ্বীপের যে মধ্যকার ম্যাচটি হবে তা নিয়ে আসলে অনেক উত্তেজনা তৈরি হয়েছে, এর মধ্যে টিকিট নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এসব খবর জানাতে এতক্ষণ মালে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস.এম. ইকবাল। দেশের সাঁতারের খবর। জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় 48টি স্বর্ণ জিতে প্রথম হয়েছে বিকেএসপি। জাতীয় পর্যায়ে সাফল্য পাওয়ায় এবার উন্নত প্রশিক্ষণ পেলে সাফ কিংবা অলিম্পিকে খেলার স্বপ্ন আসরের সেরাদের। এদিকে এখান থেকে উঠে আসা প্রতিভাবানদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় 48টি স্বর্ণ, 53টি রৌপ্য ও 42টি ব্রোঞ্জ পদক নিয়ে প্রথম স্থান অধিকার করেছে বিকেএসপি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানেরই ছাত্র তোফাল। প্রতিযোগিতায় 9টি স্বর্ণ জিতেছেন কিশোরগঞ্জের এই সাঁতারু। জাতীয় পর্যায়ে সাফল্য পাওয়ায় এবার এই কিশোরের স্বপ্নটাও আকাশচুম্বী। আমার কাছে পদক পাইছে, অনেক ভালো লাগছে এবং আমার কোচ আব্দুল কাদের সে অনেক ভালো প্র্যাকটিস করেছে, আমারে অলিম্পিকে অনেক ভালো রেজাল্ট করার আশা আছে। নারীদের বিভাগে মুক্তি খাতুন নতুন 3টি রেকর্ড গড়েছে। বাংলাদেশ আনসারের এই সাঁতারু 11টি স্বর্ণ ও 2টি রৌপ্য পদক জিতে জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় সেরা সুইমার হয়েছেন। উন্নত প্রশিক্ষণের পাশাপাশি ভালো মানের কোচের সান্নিধ্য পেলে সাফ কিংবা অলিম্পিকে খেলার লক্ষ্য এই প্রতিভাবান সাঁতারুর। বাহিরের দেশে খেলতে যাব, বাংলাদেশের পতাকা ওঠাবো। আসলে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ না হলে আমাদের সুইমিং উন্নত করা যায় না। এবারের আসর থেকে উঠে আসা সাঁতারুদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। সেই সাথে বাছাই করা মেধাবীদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থার আশ্বাস দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। যত ট্রেনিং হবে তত বেটার রেজাল্ট আসবে এবং গত সাফ গেমসের মধ্যে আমরা যতটুকু ট্রেনিং করতে পেরেছিলাম যার কারণে আমরা রেজাল্টও নিয়ে আসতে পেরেছি। মাত্র 3-4টে ডিস্ট্রিক্ট থেকে আমাদের মূল সাঁতারুটা আসতেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এদিকে মিরপুরের জাতীয় সুইমিং পুলের ইলেকট্রনিক স্কোরবোর্ড নিয়ে জটিলতা থাকলেও শীঘ্রই এর সমাধান হবে বলে জানায় সংশ্লিষ্টরা। শেখ দীপু, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে রাজধানী কাবুলে অনুশীলন করছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের কন্ডিশন চেনা বিধায় এই স্বপ্ন দেখতে পারছে আফগানরা। রশিদ খান নবীদের নাকি নির্ভয়ে ক্রিকেট খেলতে অনুপ্রেরণা দিচ্ছে তালেবানরা।
ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বুধ হবার অপেক্ষা। মরুর দেশে বসবে তারার মেলা। আফগানরা সেখানে নিজেদের ক্রিকেট ইতিহাসে সেরা পারফরমেন্স করতে চায়। খারাপ সময়ের শেষেই নাকি ভালো কিছু হয়। রাজধানীর কাবুলে নিয়মিত অনুশীলনে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। র্যাঙ্কিংয়ে ভালো থাকায় টি-20 বিশ্বকাপের প্রাথমিক পর্বে খেলতে হবে না আফগানিস্তানের, যেখানে বাংলাদেশ ও আফগানদের যে পিছিয়ে। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে তাই জোরে সোরে। লক্ষ্যটা স্থির, টুর্নামেন্টের ফাইনাল খেলা। চেনা কন্ডিশন বলেই হয়তো সাহসী আফগানরা। ছেলেরা আসলে খেলতে অনেক আগ্রহে অপেক্ষা করছে। আমরা এই বিশ্বকাপে কিছু একটা করে দেখিয়ে দিতে চাই যে আমরা বিপদের মধ্যেও ভালো কিছু করতে পারি। রশিদ নবীদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও পাকিস্তানের মতো বিশ্ব চ্যাম্পিয়নরা। তারপরও ফাইনাল পর্যন্ত যাওয়ার সাহস নাকি ওদের জুগিয়েছে তালেবানরাই। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজিয়েছে। নির্ভয়ে ক্রিকেট খেলারও নাকি অনুমতি দিয়েছে। দুবাই আমাদের অনেক পরিচিত জায়গা, অনেক ম্যাচ খেলেছি তাদের কন্ডিশনে। ফাইনালে খেলার লক্ষ্য আমাদের, তা না হলে অন্তত সেমিফাইনালে উঠতে চাই। আমরা নিয়মিত অনুশীলন করছি, সেখানে কোনো সমস্যা হচ্ছে না। আমরা শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিব। 25 অক্টোবর টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আফগানিস্তান। মেহেদী নাইম, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। কাতারের 25তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে 41 দেশের মধ্যে 20তম স্থান অর্জন করেছে বাংলাদেশ টেবিল টেনিস দল। নেপাল, আফগানিস্তান, ওমান, কাতারের বিপক্ষে জয়ও পেয়েছিল বাংলাদেশ দল। কাতারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে আরও ভালো খেলার প্রত্যাশা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত 25তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন 7 সদস্যের বাংলাদেশ টেবিল টেনিস দল। 41 দেশের মধ্যে 20তম স্থান অর্জন করে এরই মধ্যে আসরটি শেষ করেছে বাংলাদেশ। দোহায় 25তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বড় কিছু অর্জন করতে না পারলেও ছোট ছোট কিছু প্রাপ্তি নিয়ে দেশে ফিরছেন সাব্বির, সোমা, মাহিরা। কাতারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে বাংলাদেশকে ভালো ফলাফল দেওয়ার প্রত্যাশা খেলোয়াড়দের। সামনে যে দিনগুলো আছে, তাতে সাউথ এশিয়ান গেমস বা অন্যান্য যেই ইন্টারন্যাশনাল গেমসগুলোতে আমরা অ্যাটেন্ড করব, সেই ইন্টারন্যাশনাল গেমসগুলোতে আমরা এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। শ্রীলঙ্কা, তারপর প্যালেস্তাইন, নেপাল সবাইকে হারিয়েছি। তো আশা রাখি যে এইভাবে যদি আমরা চালাইতে পারি, ইনশাল্লাহ সাফে আমরা গোল্ড জিততে পারবো। এই ধরনের অভিজ্ঞতাটা আসলে নতুন আমি মনে করি এবং পজিটিভ। আমরা সামনে ভালো করব এটাই আশা করি। বাংলাদেশ টেবিল টেনিস দল আগের চাইতে কাতারে অনেক ভালো করেছে, তবে আরও 3-4 দিন আগে আসলে আরও ভালো ফলাফল হতো বলে জানালেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি ও কোচ। এইবার প্রথম আমরা দেখা গেল শ্রীলঙ্কা, যারা সাফে আমাদের চেয়ে অনেক ভালো করে, সেই শ্রীলঙ্কার টিমকে আমরা হারিয়েছি। সব মিলে যদি বলেন দারুণ প্রাপ্তি। এখানকার যে টেবিলে আমাদের খেলা হয়েছে, এই টেবিলটা একটু ফাস্ট মনে হয়েছে আমার কাছে। ফলে যদি ওরা 3-4 দিন আগে এসে প্র্যাকটিসটা করতে পারতো, একটু অ্যাডজাস্টটা ভালো হতো। কাতারের 25তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন বাংলাদেশ টেবিল টেনিস দলের 3 নারী খেলোয়াড় ও 4 পুরুষ খেলোয়াড়। নেপাল, আফগানিস্তান, ওমান, কাতারকে হারিয়ে আসর শেষ করেছে লাল সবুজের প্রতিনিধিরা। সময় সংবাদ, কাতার। শহরের যান্ত্রিক জীবনে কিছু আনন্দ যুক্ত করতে ঝিনাইদহে আয়োজন করা হয়েছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। এই আয়োজনকে ঘিরে শহরের পৌরসভা এলাকার খাজুরা গ্রাম পরিণত হয়েছিল উৎসবের নগরীতে। প্রতিনিয়ত এ ধরনের আয়োজন করার দাবি দর্শকদের। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। যান্ত্রিকতার জাতাকল আর করোনা অতিমারিতে যেন ভুলতে বসা গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলার খবরে শহরের খাজুরা পূর্বপাড়ায় দুপুর থেকেই ভিড় করে অসংখ্য নারী পুরুষ। শহর ছাড়িয়ে গ্রাম থেকেও আসতে শুরু করেন দর্শকরা। সূর্য পশ্চিমে হেলে পড়লে যেন মেতে ওঠে খেলা প্রাঙ্গণের দর্শকরা। শুরুতে ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার সাথে নৃত্য আর অঙ্গভঙ্গি প্রদর্শন করে খেলোয়াড়রা। এরপরই শুরু হয় মূল আকর্ষণ। দুইজন লাঠিয়াল বাদ্যের তালে তালে ঝাঁপিয়ে পড়েন একে অন্যের উপর। আত্মরক্ষার পাশাপাশি প্রতিপক্ষকে কাবু করতে মেতে ওঠেন তারা। অনেকদিন খেলা দেখে না, খুব ভালো লাগলো খেলা দেখে। প্রতিনিয়ত যদি এই ধরনের খেলা হয় খুব ভালো লাগবে। এসব খেলা তখন হয় না, হঠাৎ করে খেলাটা আসে, খুব ভালো লাগছে খেলা।
মানুষকে আনন্দ দেওয়ার আর নিজে আনন্দ পাওয়ার জন্যই খেলা করেন। সমাজ থেকে অন্যায় অপরাধ দূরে রাখতে এই ঐতিহ্য ধরে রাখতে তাই সরকারের সহযোগিতা কামনা করলেন খেলোয়াড়রা। ছোটবেলাতে খেলা করে যাচ্ছে, আরো যতদিন বেঁচে থাকে ততদিন খেলা করবো, মানুষের আনন্দ দেবো। মানুষের আনন্দ দিই, এই ভালো লেগে আমরা খেলা দেশ বিদেশ করে বেড়াই। মানুষকে আনন্দ দেয়া আর ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। এই খেলাটা যেন আমরা সারা জীবন করে যেতে পারি গ্রামের লোকজন নিয়ে, এই জন্য আমরা এই আয়োজন করেছি। দিনভর এই আয়োজনে ঝিনাইদহ সদর, শৈলকুপা সহ বিভিন্ন এলাকার 12টি লাঠিয়াল দলের অন্তত 40 জন লাঠিয়াল অংশ নেয়। সময় সংবাদ, ঝিনাইদহ। খেলার সময়ের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উৎসব মুখর পরিবেশে চলছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল 5টা পর্যন্ত। 16 পদের বিপরীতে লড়ছেন 30 জন। ওমানে বিকেলে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে নামবে বাংলাদেশ দল। আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা ক্রিকেটারদের। এবং কাল সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। লক্ষ্য ফাইনালের পথে এগিয়ে যাওয়া, টিকিট নিয়ে হাহাকার প্রবাসী বাংলাদেশিদের। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়।